শুরু করছি বাংলা সাম্মানিক পঞ্চম ষান্মাসিকের ক্লাস। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং ভালো থাকবে। শুরুতে তোমাদের একটু পরিবর্তিত সিলেবাসটা বলতে চাই। পরিবর্তিত অর্থাৎ সংক্ষেপিত, করোনা পরিস্থিতির কারণে সংক্ষেপ করা হয়েছে সিলেবাসটাকে। সেই সংক্ষেপিত সিলেবাসটা বলছি। 511 C11 মধ্যে যেটা রয়েছে 511, শিরোনাম আধুনিক বাংলা কবিতা। তার মধ্যে 511 একে আছে কবিতার রূপরীতি। এর মধ্যে পড়তে হবে মহাকাব্য, গীতিকাব্য, সনেট এবং পত্রকাব্য। এছাড়া রয়েছে কবিতার তাত্ত্বিক প্রেক্ষিত। এর মধ্যে পড়তে হবে ক্লাসিসিজম, রোমান্টিসিজম এবং রিয়ালিজম। 511 2-এ আছে নির্বাচিত কবিতা পাঠ। পড়তে হবে কয়েকটি কবিতা। 8 বছর আগের একদিন, জীবনানন্দ দাশের রচনা। টপ্পা ঠুংরি, বিষ্ণুদের রচনা। বন্দির বন্দনা, বুদ্ধদেব বসুর রচনা। উট পাখি, সুধীন্দ্রনাথ দত্তের রচনা এবং পদাতিক, সুভাষ মুখোপাধ্যায়ের রচনা। C12 512 যার নাম্বার, তার শিরোনাম আধুনিক বাংলা উপন্যাস। 512 একে আছে কথা সাহিত্যের রূপরীতি। এর মধ্যে পড়তে হবে ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস এবং চেতনা প্রবাহমূলক উপন্যাস। 512 2-এ আছে উপন্যাস পাঠ। একটি উপন্যাস পড়তে হবে পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত। এছাড়া আছে তোমাদের DSE1 501 যার নাম্বার, এর শিরোনাম বাংলা উপন্যাস, উদ্ভব ও ক্রমবিকাশ। 501 একে আছে 19 ও 20 শতকের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন আন্দোলন। যেসব আন্দোলনের কথা তোমাদের পড়তে হবে সেগুলি হচ্ছে বিধবা বিবাহ, স্বদেশী আন্দোলন, মন্বন্তর এবং দেশ বিভাগ। 501 2-এ আছে উপন্যাস পাঠ। একটি উপন্যাস পড়তে হবে গণদেবতা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই DSE1-এ আরেকটা অপশন আছে অথবা দিয়ে, অর্থাৎ এই বাংলা উপন্যাস উদ্ভব ও ক্রমবিকাশ এর পরিবর্তে অন্য একটা সুযোগ আছে পড়ার। সেটা হচ্ছে যার শিরোনাম বাংলা ছোট গল্প, উদ্ভব ও ক্রমবিকাশ। অর্থাৎ হয় উপন্যাস নয় ছোট গল্প, এর উদ্ভব ও ক্রমবিকাশ। এখানে আছে 19 ও 20 শতকের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন আন্দোলন, একইভাবে উপন্যাসের পার্টের মতোই। এর মধ্যেও রয়েছে বিধবা বিবাহ আন্দোলন, স্বদেশী আন্দোলন, মন্বন্তর এবং দেশ বিভাগ। আর 501 2-এ গল্প পাঠ মহেশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প, পাশাপাশি বনফুলের লেখা গল্প এবং নোনা জল, সৈয়দ মুজতবা আলীর লেখা গল্প। DSE 2-তেও একই ব্যাপার, দুটো অপশন আছে, যে কোনো একটা পড়তে হবে। DSE 2 অর্থাৎ 502 যার নাম্বার, তার শিরোনাম বাংলা প্রবন্ধ নিবন্ধ। 502-এর একে আছে বাংলা প্রবন্ধ নিবন্ধের সাধারণ পরিচয় ও প্রকারভেদ। আর 502-এর 2-এ আছে প্রবন্ধ পাঠ, রবীন্দ্রনাথ ও সংস্কৃত সাহিত্য, অতুল চন্দ্র গুপ্তের লেখা এবং পটুয়া শিল্প, যামিনী রায়ের লেখা। এই DSE 2-এর অথবাতে আছে 502-এর শিরোনাম 20 শতকের বাংলা কবিতা। সেখানে 502-এর একে আছে 20 শতকের বাংলা কবিতার সাধারণ পরিচয় ও বিষয় বৈচিত্র্য। আর 502-এর 2-এ আছে কবিতা পাঠ, কবিতা দারিদ্র, কবি নজরুল ইসলাম, কবিতা কালাপাহাড়, কবি মহিতলাল মজুমদার এবং কবিতা কাস্তে, কবি দীনেশ দাস। এই যে সিলেবাসটা আমি তোমাদের বললাম, এর মধ্যে আমি তোমাদের পড়াবো C11-এ অর্থাৎ 511 তার একে কবিতার তাত্ত্বিক প্রেক্ষিত অংশটি,
যেখানে আছে ক্লাসিসিজম, রোমান্টিসিজম এবং রিয়ালিজম। আর নির্বাচিত কবিতা পাঠের মধ্যেও দুটি কবিতা আমার ভাগে পড়েছে, একটি উটপাখি সুধীন্দ্রনাথ দত্ত এবং আরেকটি পদাতিক সুভাষ মুখোপাধ্যায়। আমি পড়ানোটা শুরু করব আধুনিক কবিতা দিয়ে, নির্বাচিত কবিতা পাঠ দিয়ে আর কি, যেটা তোমাদের সিলেবাসে আছে নির্বাচিত কবিতা পাঠ, সেখান থেকে পড়ানো শুরু করব। তো কবিতা আমরা সকলেই পড়েছি, আমরা তো এতদিনে চলে এসেছি কলেজে পড়তে, তার আগে স্কুল থেকেই আমরা কবিতা পড়ে পড়েই বড় হয়েছি। কবিতা এবং গল্প ইত্যাদি সবই আমরা পড়েছি। তো কবিতা সম্পর্কে একটা সাধারণ ধারণা আমাদের সকলেই আছে। কবিতা বলতে আমরা বুঝি মূলত পদ্যে লেখা সাহিত্য। যদিও পরবর্তী সময়ে আমরা গদ্য কবিতাও পেয়ে গেছি, তবুও এখনো পর্যন্ত কবিতা বলতে আমরা পদ্যে রচিত সাহিত্যই বুঝে থাকি। আরেকটা ব্যাপার লক্ষ্য করার, যে আমরা যদি আমাদের পুরনো দিনের সাহিত্যে চলে যাই, সেখানেও কিন্তু আমরা ওই পদ্যে রচিত কাব্যই পেয়ে থাকি। যেমন ধরো আমাদের দেশের রামায়ণ, মহাভারত দুটি মহাকাব্যই কিন্তু পদ্যে রচিত। আবার সেই প্রাচীন যুগে আমরা যখন গ্রিসের কথা জানতে পারি, গ্রিসের দুটি মহাকাব্যের কথা, ইলিয়াড এবং ওডিসি, সে দুটিও কিন্তু পদ্যে রচিত। অন্যদিকে সুমেরীয় সভ্যতার যে মহাকাব্যটির কথা আমরা জানতে পারি, গিলগামেশ, সেটিও পদ্যে রচিত। অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে কিন্তু পদ্যের একটা বেশ বহুকাল ব্যাপী গুরুত্বপূর্ণ জায়গা আমরা লক্ষ্য করতে পারি। গদ্যেও প্রচুর সাহিত্য রচিত হয়েছে, অবশ্যই হয়েছে, বিশেষ করে আধুনিক কালে প্রচুর সাহিত্য রচিত হয় গদ্যে। কিন্তু পুরনো দিন থেকে যদি আমরা আসতে শুরু করি, তাহলে পদ্যের ভূমিকাটাই আমরা বেশি দেখতে পাই। যাই হোক, যেটা আমরা বলছিলাম, যে আমাদের যে পুরনো দিনের যে মহাকাব্য রামায়ণ, মহাভারত, সেগুলি পদ্যে লেখা। তারপরে যদি আমরা আসি, আমাদের মহাকবি কালিদাসের কথা আমরা জানি, তিনিও পদ্যে অনেক কটি মহাকাব্য রচনা করেছেন, খণ্ডকাব্যও রচনা করেছেন। এবং তারপরে যদি আমরা চলে আসি অপেক্ষাকৃত আধুনিক সময়ে, বাংলা সাহিত্যের যেটা প্রাচীন যুগ, কিন্তু ভারতীয় সাহিত্যের দিক থেকে দেখতে গেলে অনেক আধুনিক সময়ের কথা। আমাদের বাংলা সাহিত্যের যেটা প্রাচীনতম নিদর্শন বলে আমরা জানি এখন পর্যন্ত প্রাপ্ত চর্যাপদ, সেটিও কিন্তু পদ্যে রচিত। চর্যাপদের পরে আমরা যেটাকে পাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, সেটিও পদ্যে রচিত। তারপরে পরে আমরা পাচ্ছি মঙ্গল কাব্যগুলো, মঙ্গল কাব্য পদ্যে রচিত। বৈষ্ণব পদাবলী, সেটাও পদ্যে রচিত। শাক্ত পদাবলী পদ্যে রচিত। এমনকি চৈতন্য জীবনী কাব্যের মতন কাব্য, যেগুলো বলা যায় চৈতন্যের জীবন কথার প্রসঙ্গে আসলে বৈষ্ণব দর্শনের আলোচনা, গুরুগম্ভীর আলোচনা, সেগুলোও কিন্তু পদ্যে রচিত হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছি আমরা যে পদ্যের রচনার একটা ধারাবাহিক ইতিহাস আমরা পেয়ে যাচ্ছি। তারপরে যখন আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগে আসছি, তখন কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে গদ্যের একটা ভূমিকা আমরা লক্ষ্য করছি। কিন্তু পদ্য গদ্যের পাশাপাশি থেকেই যাচ্ছে। এবং এটা হচ্ছে যে মহাকাব্য, খণ্ডকাব্য, এই করতে করতে একটা সময় কিন্তু আমরা এসে পৌঁছে যাচ্ছি গীতি কবিতায়। এই গীতি কবিতাকেই কিন্তু আমরা এখন মূলত কবিতা বলে জানি। এবং এই গীতি কবিতার যেটা মূল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে, মূল বৈশিষ্ট্য বলতে দুটো দিক থেকে দেখা যায়, একটা এর আঙ্গিকের দিক থেকে, আর একটা ভাবের দিক থেকে। তো গীতি কবিতার আঙ্গিকের দিক থেকে যেটা মূল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই কবিতাগুলো আকারে ছোট হয়। মহাকাব্য যেমন পৃষ্ঠার পর পৃষ্ঠা, শ্লোকের পর শ্লোক চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, গীতিকাব্যের ক্ষেত্রে
সেটা নয়। গীতিকবিতা হচ্ছে আয়তনে ছোট কবিতা। আর ভাবের দিক থেকে যদি আমরা দেখি তাহলে গীতিকবিতার মূল বৈশিষ্ট্য হলো এখানে বস্তুর চেয়ে কবির মনের ভাবটাই অনেক বেশি গুরুত্ব পায়। যে বিষয়টিকে নিয়ে কবি লিখছেন, যে বস্তুটিকে নিয়ে কবি লিখছেন, তার কথা থাকে অবশ্যই, কিন্তু সেই বিষয় বা বস্তু সম্পর্কে কবির যে মনোভাব সেইটাই কিন্তু প্রধান স্থান অধিকার করে থাকে। এটাই আমাদের আধুনিক গীতিকবিতার বিশেষ লক্ষণ। এই লক্ষণটি মহাকাব্য থেকে গীতিকবিতাকে পৃথক করে। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক এই আলোচনাটা। পরের দিন আমরা কবিতা পড়তে শুরু করব। আমি শুরু করব তোমাদের সুধীন্দ্রনাথ দত্তের উটপাখি কবিতা দিয়ে।